আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। জাতিসংঘ অধিবেশনে ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেপথ্যের কারিগরদের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শেষে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র রক্ষায় সব রকম সহায়তার আশ্বাস দেয় দেশটি। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা বাইডেনকে জানান। অপর অনুষ্ঠানে নিউ ইয়র্কের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ বক্তব্যের শেষ দিকে মাহফুজ আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের ৩ নৈপথ্যের কারিগরদের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এই নোবেল জয়ী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। They are the one creating the new version of Bangladesh. এছাড়া জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এদিকে কক্সবাজারে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ২০০০ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও অন্যান্য খাতে আরও ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। রাকিব হাসান, আরটিভি। কর্তৃত্ববাদী শাসকরা যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চাওয়ায় বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য হুমকি বাড়ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণে বিশ্ব নেতাদের এ বিষয়ে সতর্ক করেন তিনি। সমবেত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সবাইকে নিজ নিজ জনগণকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। গত ৫ দশকে ইতিহাসের নানা বাঁক বদল হয়ে বিশ্ব অনেক সংকটের মধ্য দিয়ে গেছে উল্লেখ করে বিশ্বকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে সবাইকে কাজ করার অনুরোধ জানান বাইডেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ বিজয় পেয়েছে, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠার পালা। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়ে তিনি একথা বলেন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গুম, খুন ও শহীদ পরিবারের মাঝে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের যে কথা বলা হচ্ছে তাতে খুব বেশি সময় লাগার কথা নয়। স্থানীয় কোনো পীরের কাছে ঝাড়ফুঁক দিতে হাসিনার রক্তচক্ষুর মধ্যেও তারা যে সমস্ত লেখালেখি করেছেন, তারা বিভিন্ন বক্তব্য যেটা বলেছেন, তার মধ্যে দিয়ে তো সংস্কারের যে বিষয়গুলি তাদের কথার মধ্যে দিয়েই ফুটে এসছে। তো সুতরাং সবগুলো কম্পাইল করে দ্রুত সংস্কার করা, আমার মনে হয় সংস্কারের প্রস্তাব করা বেশি দিন লাগবে না, বেশি সময় লাগবে না। স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত ১৫ বছর ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা সাথে প্রতিবাদ জয়লাভ করেছে। আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত। আওয়ামী লীগ সরকারের আমলে ৬ মাস গুম করে রাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন আইনজীবী সোহেল রানা। এছাড়া বাবা, ভাই, স্বামীর খোঁজে আরও ১১টি পরিবার গুমের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন। শরীয়ত খানের রিপোর্ট। ২০২০ সালে ৪ বছর ধরে নিখোঁজ স্বামী আইনুল, এখনো তার অপেক্ষায় শাহিনা ইসলাম। ৩ সন্তানকে সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেছেন। কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়, তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। বাবার কথা বলে যে বাবা কবে আসবে, কোথা থেকে পাবো বাবাকে। 1 যুগেরও বেশি সময় নিখোঁজ ভাইকে আজও খুঁজে বেড়ান
2011 সালে বাসার পাশ থেকেই র্যাব তুলে নিয়ে যায় তাকে। র্যাবের আশরাফের কারণে আমরা মামলা করছি, মামলা কপি এখানে জমা দিয়েছি, বিভিন্ন জায়গায় জমা দিয়েছি, কোথাও মামলা করছি, কোনো কাজ পাই না। র্যাবের আশরাফের কাছে আমার ভাইয়ের মোবাইল পাইছি। স্বজনদের ফিরে পাওয়ার দাবি নিয়ে বুধবার 11টি পরিবার আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাদের মধ্যে কারো বাবা, কারো ভাই, আবার কারো স্বামী দীর্ঘদিন ধরে নিখোঁজ। কেউ আবার নিজেই ফিরেছেন আয়নাঘর থেকে। ট্রাইব্যুনালের আইনের অধীনে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স একটা অপরাধ হিসাবে গণ্য, সেই হিসাবে আমরা এটা পর্যালোচনা করে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সব জায়গাতেই প্রধানমন্ত্রীকে ওনারা অভিযুক্ত করেননি, সেখানে র্যাবের প্রধানকে করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, পুলিশের প্রধানকে করেছেন, এরকম করেছেন। কিন্তু এগুলো তো আমরা যাচাই বাছাই সাপেক্ষে দেখব, দেখে আমরা যথাযথভাবে যেটা করা দরকার আইন অনুযায়ী সেভাবে আমরা সেটাকে ফর্মুলেট করব। চিফ প্রসিকিউটর জানান, শুধু জুলাই আগস্টের ঘটনা নয়, পূর্বের গুম, জোরপূর্বক অপহরণের বিচার চেয়ে যে কেউ অভিযোগ দিতে পারবেন ট্রাইব্যুনালে। এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছে বলে অভিযোগ আসছে, এই ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য এবং এই আইনের অধীনে বিচার্য, এগুলো সাধারণ আইনে বিচার্য নয়। শরীয়ত খান, RTV, ঢাকা। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন নরসিংদীর আদালত। পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে। ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। গেল 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানী শাহবাগ থানার হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে বাড্ডা থানার পৃথক 3টি হত্যা মামলায় দীপুমণি, 2 মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক এবং 1 মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানোর জন্য, এই হত্যা মামলা গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা নিবেদন করেন। বিজ্ঞ আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার যে নিবেদন, সেই নিবেদনটিকে পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন। এই ধরনের ঘটনায় সে কী ভূমিকা পালন করেছে এই ধরনের কোনো সুস্পষ্ট তারা বলতে পারে নাই। তারা ঢালাওভাবে অভিযোগ প্রত্যেকটা মামলায় করে যাচ্ছে যে ওনারা এগুলো ইন্ধন দিয়েছে বা ওনারা ষড়যন্ত্র করেছে। এর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী আজ পর্যন্ত ওনারা আদালতে কারো কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালতে উপস্থাপন করতে পারেনি। দেশের পাশাপাশি গণমাধ্যমকেও ফ্যাসিবাদ মুক্ত করার ঘোষণা দিয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ-এর সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিয়ে এই ঘোষণা দেন তিনি। গণমাধ্যম ও গণতান্ত্রিক আন্দোলন রুহুল আমিন গাজীর বলিষ্ঠ নেতৃত্বের অভাব বোধ করবে বলে এ সময় মন্তব্য করেন জাতীয় নেতারা। অরণ্য গফুরের রিপোর্ট। বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যে রুহুল আমিন গাজীর মরদেহ আনা হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। তার আগেই সাংবাদিকদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় প্রেস ক্লাব। অডিটোরিয়ামে জানাজার নামাজে হাজির হয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও, ছিলেন ভিন্ন মতের সাংবাদিকরাও। দেশের শীর্ষ সাংবাদিক নেতার সম্মানে হাজির হন তথ্য উপদেষ্টা। রুহুল আমিন গাজী যার জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব এবং এই বাংলাদেশকে আমরা সম্পূর্ণরূপে ফ্যাসিবাদ মুক্ত করব, গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করব। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে রুহুল আমিন গাজীকে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় স্বাধীন সাংবাদিকতা ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে কারাবরণ সহ তার দীর্ঘ সংগ্রামী জীবন তুলে ধরেন রাজনৈতিক নেতারা। 17 মাস জেলখানায় থাকা অবস্থায় ওনার সঠিক চিকিৎসা করা যায় নাই। গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য সবসময় আজীবন লড়াই করা জনাব রুহুল আমিন গাজীর যে শূন্যস্থান, এটি হয়তো কখনো পূরণ হবে না। দেশ গড়ার একটা বিরাট দায়িত্ব এখন আমাদের স্বপ্নে, চিন্তায়, আমাদের প্রতিশ্রুতিতে। তখন রুহুল আমিন গাজীকে এভাবে হারিয়ে ফেলা এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। পরে মরদেহ দাফনের জন্য নেওয়া হয় তার গ্রামের বাড়ি চাঁদপুরে। অরণ্য গফুর, RTV, ঢাকা। ফেসবুকে ছড়িয়ে পড়া গানের তালে তালে পিটিয়ে মারার সেই ঘটনার দিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃশংসভাবে হত্যার শিকার তোফাজ্জলের পরিবার 15 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন আদালত। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে।
বর্বরতার চূড়ান্ত ধাপ, মানুষ হয়ে মানুষকে গানের তালে তালে পিটিয়ে হত্যা। ঘটনাটি গেল 14ই আগস্টের হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নড়েচড়ে বসে পুলিশও। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভিযানে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া 3 যুবককে গ্রেফতার করা হয়। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার তারেক আজিজ জানান, নিহত যুবকের নাম শাহাদত হোসেন, বাড়ি নোয়াখালী। তবে একটি দোকানের চাকরি সূত্রে চট্টগ্রাম নগরীতেই বসবাস করতেন। জানা যায় তারই নেতৃত্বে ঘটনাটি ঘটে। পুলিশ যখন জানতে পারে তখন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গতকাল বিকাল 5টার সময় 2 নং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। কোনো ধরনের কোনো সম্পর্কই নাই, শুধুমাত্র ছিনতাইকারী সন্দেহে তাকে এভাবে মারধর করা হয়। অন্যদিকে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক নৃশংস হত্যার ঘটনায় তোফাজ্জলের পরিবার আদালতে আরেকটি মামলা করেছে। মামলায় ফজলুল হক মুসলিম হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের নাম উল্লেখ করা হয়েছে। একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। তোফাজ্জলের যে বোন, সে আজকে এই সিআর পিটিশন দায়ের করেছে মহামান্য 23 নম্বর কোর্টে। এর আগে তোফাজ্জল হত্যার ঘটনায় 19 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা হয়। ওই মামলায় 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন তানভীর, RTV, ঢাকা। গত কয়েকদিনের চলমান শ্রমিক অসন্তোষের জেরে এবং নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা কলকারখানাগুলোর মধ্যে বেশিরভাগ কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে আশুলিয়া, সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলের সব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। শিল্প পুলিশ জানায় কারখানাগুলো উৎপাদনে ফিরেছে, শ্রমিক উপস্থিতিও স্বাভাবিক। এর আগে গতকাল শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেয় মালিকরা। কারখানা এলাকার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী। আমরা বাংলাদেশে গন্ডগোল চাই না, গার্মেন্টস কারখানা ভালোভাবে চলুক, আমরা এটাই চাই। আমাদের ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তাতে আমাদের অনেক অসুবিধে, আমরা বাসা ভাড়া দিতে পারবো না, আমরা ঠিকমতো 3 বেলা খাইতে পারবো না। শিল্প কারখানা যদি বন্ধ থাকে আমরা অসহায় গরিব দুঃখীদের না খায় মরবে। অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্সা নিয়ে ভারতের সঙ্গে শিগগিরই আলোচনা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব নদী দিবস উপলক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার বিষয়ক সেমিনারে একথা জানান তিনি। অভিন্ন জলরাশিতে থাকা স্থাপনা, বৃষ্টিপাতের সম্ভাবনা ও পানির পরিমাণ নিয়ে তথ্য জানা জরুরি বলেও মনে করেন উপদেষ্টা। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। সাম্প্রতিক বন্যায় দেশের 8 জেলার 357টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশের ভারী বৃষ্টিপাত, আগাম সতর্কবার্তা না দিয়ে বাঁধ খোলা সহ বিভিন্ন কারণে বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। উজান থেকে পানি আসার তথ্য জানাতে আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। মানবিক কারণেও অভিন্ন জলরাশিতে বিভিন্ন স্থাপনা সম্পর্কিত তথ্যের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা ও পানির পরিমাণ কতটুকু, এসব তথ্য জানাতে হবে বলে জানালেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নেই, এগুলো প্রথাগত অধিকার। সেইগুলোর ভিত্তিতে যদি প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেয়া হয় যে এই পরিমাণ পানি কিন্তু প্লাবিত তোমাদের ওদিকে চলে আসবে, তখন আমরা সতর্ক হতে পারি। রাজধানীর পানি ভবনে আয়োজিত সেমিনারে তিনি আরো বলেন, ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্সা নিয়ে শীঘ্রই বৈঠক হবে। আন্তর্জাতিক নদীতে আমার পানির একটা হিস্সা আমার রয়েছে এবং আমরা আমাদের এই পানির অধিকার নিয়ে, পানির হিস্সা নিয়ে জনমানুষের কথা শুনে নেগোসিয়েশনের পয়েন্ট ঠিক করে অবশ্যই ভারতের সাথে যে আলাপ আলোচনা করব আপনাদেরকে জানাবো। আন্তর্জাতিক নদীতে পানির হিসাব নিয়ে গণমানুষের মতামত নিয়েই আলোচনার বিষয়বস্তু ঠিক করা হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা। এবং নিজস্ব পর্যায়ে কি কাজটা করলে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের হামলায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন
হত্যায় জড়িত অভিযোগে 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। তারা হলো মোহাম্মদ বাবুল প্রকাশ, মোহাম্মদ হেলাল উদ্দিন, আনোয়ার হাকিম, মোহাম্মদ আরিফুল্লাহ, জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন। তাদের কাছ থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র সহ হত্যায় ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। টি-20 বিশ্বকাপে অংশ নিতে বৃহস্পতিবার সকালে আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচে শারজায় 3 অক্টোবর বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে যাচ্ছে আগের চেয়ে ভালো করার প্রত্যাশায়। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। বাংলাদেশ আরব আমিরাতে যাচ্ছে টুর্নামেন্ট শুরু সপ্তাহখানেক আগেই। উদ্দেশ্য পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। টুর্নামেন্ট শুরুর আগে সেখানে 2টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। বিশ্বকাপটি হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমিরাতে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি। যদিও আয়োজক থাকছে বাংলাদেশই। নিজ দেশে খেলতে না পারার আক্ষেপ থাকলেও বিশ্বকাপে ভালো করতে মুখিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। দলের অভিজ্ঞতম ক্রিকেটার জাহানারা মনে করেন, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দারুণ একটি দল হয়েছে এবার। আমাদের গ্রুপে আসলে একটু স্ট্রং কম্পিটিটর আপনারা সবাই জানেন। তারপর আমি মনে করি এই স্ট্রং এই যে কম্বাইন্ড টিমটা আমাদের এখান থেকে যদি আমরা কালেকটিভ পারফরমেন্স করতে পারি, যেটা আমরা 2018 সালে করেছিলাম, সেটা যদি করতে পারি তাহলেই সম্ভব যে কোনো ম্যাচ জেতা। জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ব্যাটার তাজনেহার। এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ভালো করার পুরস্কার পেয়েছেন হাতে নাতে। সরাসরি বিশ্বকাপে সুযোগ পেয়ে আপ্লুত এই ব্যাটার তার প্রতি আস্থা রাখার প্রতিদান দিতে মরিয়া। বিশ্বকাপে সবারই স্বপ্ন থাকে, এখানে নিজের পারফরমেন্সটা তুলে ধরার জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছে এবং চেষ্টা করবে এখানে ভালো কিছু করার। শারজায় 3 তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ। এছাড়া গ্রুপের অপর 3 প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভালো করার প্রত্যয় টাইগ্রেসদের। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। ভারতের বিপক্ষে কানপুর টেস্ট সামনে রেখে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত চেন্নাই টেস্টে ভারতের কাছে 280 রানের বড় ব্যবধানে হারে টিম টাইগার্স। হারের সেই ক্ষত ভুলে কানপুর টেস্টে জয় নিয়ে সিরিজের সমতায় ফেরাতে চায় নাজমুল হোসেন শান্ত। এদিকে ICC চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ভারত কানপুর টেস্টেও দাপট ধরে রাখতে চায় বাংলাদেশের বিপক্ষে। আগামী 27 সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কানপুরে গ্রিন পার্কে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ দল। ভুটান ফুটবল একাডেমিতে 2 ঘন্টার টেকনিক্যাল অনুশীলন করেছে মানিক শফিকরা। গ্রুপ পর্বে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ভারতের বিপক্ষে 1-0 গোলে হারার পর মালদ্বীপের বিপক্ষে 1-1 গোলের কষ্টার্জিত ড্র এর ফলে 1 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যায় বাংলাদেশ। 28 সেপ্টেম্বর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের আগে তাই নিজেদের ভুলগুলো শুধরে নিতে চায় লাল সবুজরা। আজকে যে ট্রেনিং সেশনটা ছিল, আমরা বিগত ম্যাচগুলিতে যেগুলি ভুলগুলি করেছি সেই ভুলগুলিরে শুধরানোর জন্য আজকে ট্রেনিং সেশনটা ছিল। সেটার মধ্যে আপনার অ্যাটাকিং প্যাটার্ন ছিল বেশি, আমরা কিভাবে গোল করব, গোল আদায় করব এবং গোলটা কিভাবে সেভ করব, এই নিয়ে আমাদের ট্রেনিং সেশনটা আজকে খুব একটা ভালো সেশন হয়েছে। AFC অনূর্ধ্ব 20 বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচ সামনে রেখে ভিয়েতনামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সিরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা বাংলাদেশ গুয়ামের বিপক্ষে 2-2 গোলে ড্র করে ব্যাকফুটে চলে যায়। পয়েন্ট টেবিলে 4 নম্বরে থাকা বাংলাদেশের সামনে এখনও কাগজে কলমে টিকে আছে টুর্নামেন্ট মূল পর্বে যাওয়ার সুযোগ। 27 সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে জয় ছাড়া কোনো পথ নেই লাল সবুজের। তাই তো গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে তারা। আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে 27 তারিখে ভিয়েতনামের এগেনস্টে। সো ভিয়েতনাম তাদের লাস্ট ম্যাচ যেটা খেলেছিল ভুটানের এগেনস্টে, সো সেই ম্যাচটা আমরা অপোনেন্ট অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। সো আমাদের হেড কোচ সেই অনুযায়ী আমাদের প্ল্যান সাজিয়েছেন। সো আজকে আমাদের সেটা নিয়ে ট্রেনিং সেশনটা সাজিয়েছি এবং আমরা ট্রেনিং সেশনটা খুব ভালো ছিল। সো আগামীকাল আরেকটা ট্রেনিং সেশন আছে আমাদের। রাতের সংবাদ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন।